আপনি বললেন যে ওই যে সমস্ত ধর্মকে প্রাধান্য দেওয়া হয় আপনাদের আইডিওলজিতে, তবে আপনাদের যে হিন্দু রাষ্ট্রের যে কনসেপ্ট সেটা আসলে কি? অ্যাকচুয়ালি এটা একটা প্রোপাগান্ডা বলা চলে। আমাদের আইডিওলজিতে স্পষ্ট ভাষায় লেখা আছে সর্বধর্ম সমভাব, প্রত্যেকটা ধর্মের মানুষকে সমান মর্যাদা দেওয়া, এটা আমাদের আইডিওলজিতে লেখা আছে। এবার নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই দ্য স্পেশাল এপিসোডে। আজকের এই স্পেশাল এপিসোডে আমাদের সঙ্গে যুক্ত আছেন একজন খুবই জনপ্রিয় বিধায়ক। কারণ নেতা প্রত্যেকে হয়, কিন্তু সবাই জননেতা হতে পারেন না। তিনি শুধুমাত্র যে পার্টি থেকে বিলং করেন সেই পার্টির লোকজন জননেতা হিসাবে আখ্যায়িত করেন এমন না, যারা অপোজিশন রয়েছেন তারাও জননেতা হিসাবে আখ্যায়িত করেন। আমরা আজকে ওনার সাথে কথা বলবো বিভিন্ন পলিটিক্সের দিকগুলো নিয়ে, ওনার জার্নি এবং আরো অনেক বিষয় নিয়ে আড্ডা হবে। সুতরাং আমাদের সঙ্গে যুক্ত আছেন জননেতা অর্থাৎ জনপ্রিয় বিধায়ক মিস্টার সুশান্ত দেব। প্রথমে আপনাকে খুবই স্বাগত জানাই আমাদের শোতে আসার জন্য। কেমন লাগছে আমাদের শো আজকে? অ্যাকচুয়ালি এই প্রথম আমার কোনো এইরকম ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার, আর যেহেতু তুমি একজন যুবক, তো আমরা যুবকদেরকে নিয়ে কাজ করছি, একটা নতুন এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। কেমন আছেন? প্রথমে আছি, খুব ভালো আছি। আপনি তো খুবই জনপ্রিয়, সেটা কি আপনি জানেন? অ্যাকচুয়ালি জনপ্রিয়তাটা একটু সংজ্ঞাটা একটু অন্যরকম। জনপ্রিয় নিজে মুখে বললেই হওয়া যায় না, মানুষের জন্য কাজ করতে হয়, মানুষের পাশে থাকতে হয়। মানুষ যখন কাউকে জনপ্রিয় বলবে তখনই ওই ব্যক্তিটা জনপ্রিয় হিসেবে গণ্য করা হয়। আমি কতটুকু জনপ্রিয়তা পেয়েছি, অর্জন করতে পেরেছি আমি জানি না। আমি চাই আমি সাধারণ মানুষের জন্য কাজ করতে, প্রত্যেককে সঙ্গে নিয়ে, আপামর বিশালগড়বাসীর জন্য রাজ্যের প্রত্যেকটা যুবককে সঙ্গে নিয়ে আমি কাজ করতে চাই এবং সকলের আশীর্বাদ সহযোগিতায় সেটা করতে পারছি। আর বিচার কতটুকু জনপ্রিয়তা পেয়েছি সেটার বিচার মানুষ করবে, সাধারণ জনগণ করবে। আজকে অনেকগুলো বিষয় নিয়ে আপনার সাথে আড্ডা হবে। আপনি কতটা এক্সাইটেড বা কতটা রেডি? আড্ডা তো বরাবরই আমাদের, অ্যাকচুয়ালি আড্ডা মারার সময়ও থাকে না, তো আড্ডার ছলে ইন্টারভিউ, এটা একটা সত্যি ভালো, হয়তো বা নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। আমি এক্সাইটেড। আচ্ছা, একদম। তাহলে আমরা শুরু করতে পারি? শিওর। তাহলে আপনি 2023-এ এমএলএ হিসেবে নির্বাচিত হন। তার আগে আপনার জীবন কেমন ছিল? কিভাবে রাজনীতিতে আপনার এন্টার হওয়া? অ্যাকচুয়ালি আমি একটা প্রাইভেট কর্পোরেট সেক্টরে কাজ করতাম। আমি লাস্ট যখন আমি জব ছাড়ি তখন আমি এক কর্পোরেট ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করেছি। তো ছোটবেলা থেকেই একটা ইচ্ছে মানুষের জন্য কাজ করার, এবং মানুষের জন্য কাজ করতে গেলে একটা ভালো প্ল্যাটফর্ম থাকা প্রয়োজন। নরেন্দ্র মোদীজি 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে উনি যেইভাবে সাধারণ মানুষের জন্য কাজ করছিলেন সেটা দেখে আমরা সবাই ইয়ত্রা ইন্সপায়ার্ড হয়েছি, এবং আমার মনে হয়েছে ভারতীয় জনতা পার্টি একটা প্ল্যাটফর্ম সাধারণ মানুষের জন্য কাজ করা। আর জীবনে রিস্ক নিতে হয়, ঝুঁকি নিতে হয়। আমি চাকরি ছেড়ে পলিটিক্সে আসি এবং রাজনীতিতে এসে একটা ভালো প্ল্যাটফর্ম ভারতীয় জনতা পার্টি আমাকে দিয়েছে, কাজ করার সুযোগ দিয়েছে। আমি প্রথম যুব মোর্চাতে কাজ করি, তারপর কাউন্সিলর হই বিশালগড় পৌর পরিষদের, তারপর কাউন্সিলর থেকে মন্ডল সভাপতি হই, সংগঠনের দায়িত্ব পাই বিশালগড় মন্ডলের। তারপর আবার যখন পৌরসভা নির্বাচন হলো তখন কাউন্সিলর হয়ে ভাইস চেয়ারপারসন হিসেবে আমি শপথ নিই। 2023-এ আমাকে দল ভারতীয় জনতা পার্টি বিশ্বাস রেখে আমার প্রতি আস্থা রেখে আমাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়, এবং গোটা বিশালগড়বাসীর আশীর্বাদ ভালোবাসা পেয়ে আমি নির্বাচিত হই, কাজ করার সুযোগ পাই। এবং গত বছর 31শে ডিসেম্বর আমাকে যুব মোর্চার রাজ্যের সভাপতির দায়িত্ব দেওয়া হয়। তো আমি প্রত্যেকটা দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করছি,
এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করছি। এবার সেটাও মানুষ বিচার করবে, আপনারা বিচার করবেন আমি কতটুকু করতে পারছি। আমি আমার 100% দিয়ে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি। একদম 2018 পর্যন্ত পরপর 3বার যে প্রধান বিরোধী দল যে ছিল একটা সময় সিপিআইএম, এই বিশালগড় বিধানসভা কেন্দ্র থেকে 3বার নির্বাচিত হন। 2018 সালে আপনাদের দলের তরফ থেকে শুধুমাত্র অল্প কিছু পার্সেন্টেজের জন্য হেরে গিয়েছিল যে মনোনীত প্রার্থী ছিল। 2023-এ সুশান্ত দেব এমন কি করলো যে 3বারের পর প্রথমবার অনেকদিন পর বিজেপি সরকারের একজন অ্যাসেম্বলির মেম্বার হিসাবে নির্বাচিত হন? অ্যাকচুয়ালি আমি প্রথমেই যে কথাটা বলার চেষ্টা করেছিলাম, আমাদের বেশিরভাগ কাজটা সহজ করে দেয় দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। উনি যেইভাবে সাধারণ মানুষের জন্য কাজ করছে, মানুষ আমাদের প্রতি এমনি ইন্টারেস্টেড, মানুষের ভারতীয় জনতা পার্টির প্রতি একটা আস্থা আছে। এর উপর দাঁড়িয়ে কাজটা অনেকটা সহজ হয়ে গিয়েছিল। এর পাশাপাশি আমি নিজে সংগঠনের যতদিন দায়িত্ব পালন করেছি বা কাউন্সিলর বা ভাইস চেয়ারপারসন, আমি চেষ্টা করেছি একদম গ্রাউন্ড লেভেলে গিয়ে একদম সাধারণ মানুষের কথা শুনে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে প্রত্যেককে সঙ্গে নিয়ে কাজ করতে এবং সকলের সহযোগিতায় আশীর্বাদে বিশেষ করে আমাদের কার্যকর্তারা একদম বুথ থেকে মন্ডল থেকে জেলা প্রত্যেকটা স্তরের কার্যকর্তা কঠোর পরিশ্রম করেছে, দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছে। সেই কারণেই বিশালগড়ের মতো একটা কঠিন সিটে আমরা পদ্মফুল ফুটাতে পেরেছি এবং আমি বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছি। রাজনীতিতে কি মনে করেন, ইয়ংদের বেশি প্রাধান্য দেওয়া দরকার না যারা ওল্ড, যারা অনেকদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তাদের প্রাধান্য দেওয়া উচিত? একজন ইয়ং এমন কি করতে পারে যারা প্রবীণ তারা করতে পারে না? না, রাজনীতি বলুন, যে কোনো ভালো কাজ বলুন, শুভ কাজ বলুন, এটা শুধু যুবকদেরকে দেওয়া হয় না, শুধু প্রবীণদেরকে দেওয়া হয় না। আমরা সবাই ব্যালেন্স করে কাজ করতে হয়। যারা প্রবীণ আছে, বয়োজ্যেষ্ঠরা আছে, ওনাদের কাছ থেকে সুপরামর্শ নিয়ে, ওনাদের যে এক্সপিরিয়েন্স, ওনাদের কাছে মানে লটস অফ এক্সপিরিয়েন্স, না ওনারা অনেকদিন যাবত কাজ করে আসছে, ওনাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স গুলা নিয়ে আমাদের পরিশ্রম, আমরা যারা যুবক আছি আমরা এখন বেশি পরিশ্রম করতে পারি, আমাদের কাছে টেকনোলজি আছে। প্রত্যেকটা ব্যাপার যদি একসঙ্গে করে, বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে এক্সপিরিয়েন্স এবং সুপরামর্শ এবং যুবকদের কাছ থেকে পরিশ্রম এবং টেকনোলজি, প্রত্যেকটা বিষয় যদি একসঙ্গে করে আমরা কাজ করতে পারি তাহলে প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমরা সাকসেস পাবো এবং রাজনীতিতেও আমরা সেটা করারই চেষ্টা করছি। আমি নিজেও বিশাল করে আমাদের বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে আমি বিভিন্ন সুপরামর্শ নেওয়ার চেষ্টা করি এবং যারা আমাদের যুবক আছে, যুবকদেরকেও সঠিকভাবে সঠিক দিশায় কাজে লাগিয়ে একটা সুন্দর ব্যালেন্সড সংগঠন, একটা ব্যালেন্সড একটা বিশালগড় করার একটা চেষ্টা করছি। আমার বিশ্বাস আমরা বিশালগড়কে শ্রেষ্ঠ বিশালগড়ে পরিণত করতে পারবো। পলিটিক্সে জয়েনের পর জীবনে কি বিশেষ পরিবর্তন আসে? অ্যাকচুয়ালি পরিবর্তন তেমন কিছু না। বিষয়টা হলো পরিবারকে সঠিকভাবে সময় দেওয়া যায় না। তারপর অ্যাকচুয়ালি কাজ করতে গেলে একটু বিজি থাকতে হয়, বিজি শিডিউল, সারাদিন সকাল থেকে রাত্র পর্যন্ত কাজ করি। এটার প্রতি আমার একটা ভালোবাসা, একটা ইন্টারেস্ট চলে এসছে। এবার আমার কাজ না থাকলেও আমার ভালো লাগে না। তো সেরকম কোনো মেজর কোনো পরিবর্তন না, একটু পরিবারকে সময়টা একটু কম দেওয়া যায়। এখন পরিবারটা শুধু আমাদের ঘরের 5 জনে আবদ্ধ না, গোটা বিশালগড় 40,000 মানুষের প্রতিনিধিত্ব করছি। গোটা বিশালগড়কে আমি নিজের পরিবার মনে করি এবং প্রত্যেককে সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করি। বিজেপির আইডিওলজি কি, ওটা থেকে আপনি কি শিখলেন? অ্যাকচুয়ালি আমাদের যে আইডিওলজি একাত্ম মানববাদ, আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আমাদের আইডিওলজি উনি রচনা করেছেন এবং সেই আইডিওলজিকে ভর করেই আমরা কাজ করার চেষ্টা করছি। আমাদের আইডিওলজিতে স্পষ্ট বলা আছে রাষ্ট্রবাদ, আমরা রাষ্ট্রের জন্য কাজ করি। আমাদের পার্টির যে স্লোগান নেশন ফার্স্ট, পার্টি নেক্সট, সেলফ লাস্ট। আমরা প্রথম দেশিতে রাষ্ট্রহিতে কাজ করতে চাই, তারপর পার্টি, তারপর ব্যক্তির স্থান একদম পরে থাকে এবং আমরা সবাইকে সঙ্গে নিয়ে, আমাদের পার্টির মধ্যে গণতন্ত্র আছে, আমাদের পার্টির মধ্যে সর্বধর্ম সমভাব আছে, প্রত্যেকটা ধর্মের মানুষকে সমান মর্যাদা দেওয়া, এই প্রত্যেকটা অন্ত্যোদয়, সমাজের পিছিয়ে পড়া মানুষকে সামনের সারিতে আনা, এটা আমাদের পার্টির আইডিওলজি।
আমরা সেই আইডিওলজির উপর ভর করে আমরা কাজ করার চেষ্টা করছি। আমার প্রত্যেকটা কাজ আমি চেষ্টা করি যেন পার্টির আইডিওলজির উপর ভর করে করা হয়। এবং আপনি বিশেষ করে দেখবেন আমাদের সরকারি যতগুলা প্রকল্প আছে, আমাদের মোদিজি যতগুলা প্রকল্প হাতে নিয়েছে, প্রত্যেকটা আমাদের আইডিওলজির উপর ভর করে নেওয়া হয়েছে, সাধারণ মানুষের জন্য নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বলুন, বিদ্যুতের ব্যবস্থা বলুন, জলের শৌচালয়ের প্রত্যেকটা ব্যবস্থা এই আমাদের আইডিওলজির উপর ভর করে নেওয়া হচ্ছে এবং প্রত্যেককে সঙ্গে নিয়ে কাজ করে, এটা আমাদের মানে মূল আইডিওলজি। এবং নেশন ফার্স্ট, দেশের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করে। আপনি বললেন যে ওই যে সমস্ত ধর্মকে প্রাধান্য দেওয়া হয় আপনাদের আইডিওলজিতে, তবে আপনাদের যে হিন্দু রাষ্ট্রের যে কনসেপ্ট সেটা আসলে কি? অ্যাকচুয়ালি এটা একটা প্রোপাগান্ডা বলা চলে। আমাদের আইডিওলজিতে স্পষ্ট ভাষায় লেখা আছে সর্বধর্ম সমভাব, প্রত্যেকটা ধর্মের মানুষকে সমান মর্যাদা দেওয়া, এটা আমাদের আইডিওলজিতে লেখা আছে। এবার ভারতবর্ষেই একমাত্র দেখবেন অন্য ধর্মের লোক সুরক্ষিত, একমাত্র ভারতবর্ষেই অন্য ধর্মের মানুষ নিজের ধর্মের চর্চা একদম সঠিকভাবে প্রাউড ফিল করে করতে পারে। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ দেখুন, এখানে যারা ধর্মীয় সংখ্যালঘু, আমাদের হিন্দু, সনাতনী, বুদ্ধিস্ট, খ্রিস্টান সবাই কতটুকু মানে ওনারা থাকতেও সুবিধা হচ্ছে, খুব নির্যাতিত আক্রমণ হচ্ছে। তো আর ভারতবর্ষে দেখুন, ভারতবর্ষে যারা সংখ্যালঘু আছে, মুসলিম বলুন, খ্রিস্টান বলুন, বুদ্ধিস্ট বলুন, আমরা প্রত্যেককে যাদের যাদের ধর্মীয় রীতিনীতি আছে সবাই পালন করার চেষ্টা করছে। আমিও প্রচন্ড স্পিরিচুয়াল, আমিও চেষ্টা করি আমার ধর্মটা, আমি যেই ধর্মের, আমি সনাতন ধর্মের, আমার ধর্মটা আমি প্রাউড ফিল করে আমি পালন করব। সেখানে কোনো ধরনের মানে রাজনীতির জন্য, ভোটের জন্য সেরকম কোনো পলিটিক্স আমরা করি না। যে যার মতো যার যার ধর্ম পালন করবে, যেন কারোর ধর্মের জন্য কারোর ধর্ম আঘাত না আসে, আমাদের ধর্মের উপর যেন কেউ আঘাত না করে, আমরাও অন্য ধর্মের উপর আঘাত করব না, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। এটাই আমাদের মূল আইডিওলজি, একদম স্পষ্ট ভাষায় লেখা আছে সর্বধর্ম সমভাব। এবং মোদিজির যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, এটা সর্বধর্ম সমভাব থেকে এসছে। এই সবকা সাথ সবকা বিকাশে কিন্তু ভারতবর্ষের 30 কোটি মুসলিমকে বাদ দিয়ে হয়নি, খ্রিস্টানকে বাদ দিয়ে হয়নি, বুদ্ধিস্টকে বাদ দিয়ে হয়নি, সবাইকে নিয়ে হয়েছে। তারপর কি বলেছে? সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, আমাদের উপর সবাই বিশ্বাস করুন এবং সবকা প্রয়াস, সকলের প্রচেষ্টায় এই ভারতবর্ষ আবার মানে বিশ্বগুরু হবে, ভারতবর্ষ আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন নেবে। তাহলে আপনি কি হিন্দু রাষ্ট্র গড়ার পেছনে বিলিভ করেন? না, অ্যাকচুয়ালি এরকম মন্তব্য আমি এখানে করতে চাই না। হ্যাঁ, পরবর্তীতে কি হবে না হবে সেটা ডিফারেন্ট ব্যাপার। আমাদের যে আইডিওলজি আছে সেই আইডিওলজির উপর ভর করে আমি কথা বলছি। এবং আমি এজ এ হিন্দু, আমি এজ এ সনাতনী, আমি প্রাউড ফিল করে বলতে পারি আমি হিন্দু, আমি আমার ধর্ম চর্চা করবো, আমি আমার ধর্মকে এগিয়ে নিয়ে যাবো, আমার ধর্মের জন্য কাজ করব। আমি রাজনৈতিক কর্মীর আগে আমি আমার ধর্মকে আগে এগিয়ে নিয়ে যাবো, কিন্তু আমি যে ধর্মকে এগিয়ে নিয়ে যাবো যেন কোনো ধর্মের কোনোভাবে আঘাত না আসে, যেটা বাংলাদেশে হচ্ছে, সেটা এখানে হবে না, হতে দেবও না। আমরা সবাই মিলেমিশে আছি, প্রত্যেককে সঙ্গে নিয়ে চলতে চাই। আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যখন দেখতে পাই গ্রাউন্ড লেভেলে যারা ওয়ার্কার রয়েছে যে কোনো পার্টির, তখন পলিটিক্যাল ক্ল্যাশ হয় আমরা দেখতে পাই। কিন্তু এই পলিটিক্যাল ক্ল্যাশের পেছনে কারণটা কি? মানুষ কেন পলিটিক্যাল ক্ল্যাশ করে? কারণ গণতন্ত্রের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল আমরা ইলেকশনকে মানি, কিন্তু ঠিক ইলেকশন আগে কিংবা পরে মেজরিটি আমরা দেখতে পাই গ্রাউন্ড লেভেলে যারা ওয়ার্কার রয়েছে তাদের মধ্যে ক্ল্যাশ হয়। এর পেছনে কারণ কি? অ্যাকচুয়ালি এটা ত্রিপুরাতে সিপিএম এর আমদানিকৃত একটা সংস্কৃতি, এই পলিটিক্যাল ক্র্যাশটা। আপনারা দেখবেন যতদিন এই রাজ্যে সিপিএম ছিল অতদিন অন্যান্য এখন যারা সিপিএম এর লোকে বন্ধুত্ব করেছে, কত কংগ্রেসের কর্মী খুন হয়েছে, কত ধরনের অত্যাচার হয়েছে। এই পলিটিক্যাল ক্ল্যাশটা সিপিএম এর আমদানিকৃত সংস্কৃতি। 2023-এ যখন আমরা সরকারের থেকে নির্বাচন পরিচালনা করলাম, 2023-এ আমাদের ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী, ওনার নেতৃত্বে যখন আমরা নির্বাচনটা পরিচালনা করলাম, আপনারা দেখবেন একটাও অন ক্যামেরা আমি বলতে পারি একটাও রাজনৈতিক সন্ত্রাস হয়নি। এবং সবচেয়ে গোটা দেশের মধ্যে সবচেয়ে ফেয়ার নির্বাচন এই 2023-এর বিধানসভা নির্বাচন হয়েছে। তারপর লোকসভা নির্বাচন একদম ফ্রি ফেয়ার হয়েছে। এই পঞ্চায়েত নির্বাচনে আমরা বলেছি সবাই প্রার্থী দাও, আমরা বিশাল করে বলেছি সবাই প্রার্থী দাও, মানে সবাইকে ওয়েলকাম জানিয়েছি।
আমরা গোলাপ ফুল দিয়ে দেখেছি কাকরাবনে আমাদের বিরোধী দলের নেতৃত্বকে, বিধায়ককে স্বাগত করেছে যে আপনারা প্রার্থী দিন। এবার ওনাদের কাছে প্রার্থী নেই, মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছে, এটা তো আমাদের বিষয় না। আমরা তো ওনাদের প্রার্থী সিলেকশন করে দিতে পারবো না, ওনাদের ক্যান্ডিডেট তো আমাদের কাছ থেকে দিতে পারবো না। এবার এটা সিপিএম এর একটা সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে যুব সমাজ, আমাদের কার্যকর্তারা আস্তে আস্তে ঘুরে আসছে এবং আগামী দিনেও 2023-এ যেভাবে নির্বাচন হয়েছে, 24-এ যেভাবে হয়েছে, আগামী দিনেও আমরা চাইবো ফ্রি এন্ড ফেয়ার। আমরা মানুষের প্রতি বিশ্বাস আছে। কখন পলিটিক্যাল ক্লেশ হবে? যখন মানুষের প্রতি বিশ্বাস না থাকবে, যখন বোঝা যাবে যে মানুষ আমাদেরকে ভোট দেবে না, তখন হতে পারে। এবার আমরা জানি মানুষ আমাদের সঙ্গে আছে এবং সিপিএম এর একটা ভয় ছিল বরাবর যে সিপিএম এর সঙ্গে মানুষ নেই, আমাদের সঙ্গে মানুষ আছে। আমরা মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই এবং সর্বোপরি যত নির্বাচনই হবে মানুষের উপর আমরা ছেড়ে দিই। মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছে বলেই তো আজকে আমরা দ্বিতীয়বার এই রাজ্যে সরকার প্রতিষ্ঠা করতে পেরেছি এবং লোকসভা নির্বাচনে বিপুল পরিমাণে আমাদের দুজন প্রার্থীকে আমরা জিতিয়ে পবিত্র লোকসভায় পাঠাতে পেরেছি। এবং আমাদের যে সংস্কৃতি, আমাদের সংস্কৃতিতে ক্লেশ কোনো বিষয় নেই, আমরা প্রত্যেককে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। অনেক সময় আমরা অ্যাসেম্বলিতে দেখতে পাই যখন ডিবেট হয় অপোজিশন ভার্সেস রুলিং পার্টি, তখন আমরা অনেক ধরনের কথাবার্তা, অনেক ইস্যু নিয়ে ডিবেট হয়, তর্ক বিতর্ক হয়। যখন অ্যাসেম্বলি কমপ্লিট হয়ে যায় আমরা একজন লিডার আর একজন লিডারের সঙ্গে আলিঙ্গন করি, মত বিনিময় করি, ভালোবাসা বিনিময় করি। ওইখান থেকে গ্রাউন্ড লেভেলের ওয়ার্কারদের কি শেখা উচিত? এটা তো একটা ভালো কালচার না? অ্যাকচুয়ালি কি মানে পলিটিক্যালি আমাদের মধ্যে মতানৈক্য থাকতে পারে, আইডিওলজিক্যালি মতানৈক্য থাকতে পারে। এবার এই মতানৈক্যর মানে ফলে আমাদের মধ্যে মানে তর্ক বিতর্ক হতে পারে, ডিভিড হতে পারে। এবার এটা তো ক্লেশে, আমরা সবাই মানুষ না, আমরা প্রত্যেকের সঙ্গে নিয়ে চলতে হবে। আমি জানি যদি ভালোবাসার মাধ্যমে বিশ্বজয় করা যায়। আমি বিভিন্ন এলাকায় দেখেছি যারা আমাকে ভোট দেয়নি, মানে এইবার 2023-এর নির্বাচনে আমি 1 বছর আমি প্রত্যেকটা এলাকায় গিয়ে বলেছি আমি কারোর কাছ থেকে জোর করে ভোট নেব না, কারোর কাছ থেকে জোর করে ভোট আদায় করব না। আমি একবারের জায়গায় 10 বার আসবো, ভালোবাসা মাধ্যমে আপনাদের মন জয় করতে চাই। এবং আমি করতে পেরেছি 2024-এর লোকসভা নির্বাচনে বিশাল বড় রেকর্ড, প্রায় 27,000 ভোটে আমরা লিড দিতে পেরেছি। আমরা কোন ধরনের পলিটিক্যাল ক্ল্যাশ নেই, মানুষ মানে উপচে পড়ে ভোট দিয়েছে, মানুষ আমাদের পাশে আছে। এবং এটা এই শিক্ষাটা গ্রাউন্ড লেভেল পর্যন্ত আমাদের কার্যকর্তারা এটা জানে। আমাদের কার্যকর্তারা দেখবেন প্রত্যেকের সঙ্গে মিষ্ট ভাষায় কথা বলা, ভালো বিহেভ করা, এটা আমাদের কার্যকর্তাদের স্বভাব, এটা আমাদের শিক্ষা এবং সংস্কৃতি। এটাকে পুঁজি করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। কেমন চ্যালেঞ্জ রাজনীতি? না, রাজনীতি তো এটা চ্যালেঞ্জিং বিষয়। এটা তো অ্যাকচুয়ালি কাজ করাটাই, যে কোনো প্ল্যাটফর্মে কাজ করাটাই চ্যালেঞ্জিং। রাজনীতিতে মানুষের আশা প্রত্যাশা অনেক থাকে, মানুষের আশা প্রত্যাশাগুলো পূরণ করতে হয়। আপনি দেখুন এত বড় একটা ভয়াবহ বন্যা গেছে, আমাদের কাছে চ্যালেঞ্জ। এবং আমরা যারা রাজনৈতিক কর্মী, আমি বিধায়ক, মানুষ আমাকে ভোট দিয়েছে, আমার প্রতি বিশ্বাস, আমরা চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়াতে। আমাদের প্রত্যেকটা জনপ্রতিনিধি, আমাদের সরকার, আমাদের প্রশাসন, দলীয় কার্যকর্তারা, সামাজিক সংগঠন, ক্লাব, তখন কিন্তু কেউ রাজনীতি দেখেনি, তখন কে কোন পার্টি দেখেনি। ভোটে মানে আমরা রেস্কিউ করতে গেছি, ভোটে শুধু বিজেপি উঠবে, সিপিএম এমনটা না, আমরা প্রত্যেককে রেস্কিউ করছি, প্রত্যেকের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। হয়তোবা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কার্যকর্তাদের 3-4 রাত্র ঘুম হয়নি, আমরা মানুষের জন্য কাজ করেছি। আমি দিল্লিতে গিয়েছিলাম দলীয় কাজে, আমি রাত্র 2:30টার ফ্লাইটে যখন শুনেছি আমি আবার ব্যাক করে এসেছি। কেন? আমি মানুষের প্রতি দায়বদ্ধ, মানুষ আমাকে ভোট দিয়েছে আর মানুষ বিশ্বাস করে যে সুশান্ত আমাদের জন্য কিছু করতে পারবে, এবং সেই বিশ্বাসের উপর ভর করেই মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি। প্রত্যেকটা মানুষের তো অনেক সময় খারাপ দিক থাকে বা কোনো খারাপ সময় থাকে, হতাশা থাকে, তখন আপনি কি করেন? সবগুলো কাকে শেয়ার করেন? না, অ্যাকচুয়ালি আমি সবচেয়ে বেশি যখন আমার খারাপ সময় হয় বা মন খারাপ থাকে, এটা থাকতে পারে, এটা হয়, এটা প্রত্যেকটা মানুষ হওয়াটা স্বাভাবিক। পরিবারের সঙ্গে সময় কাটানো, পরিবারের মা বাবা, মিসেস, ছোট বাচ্চা আছে, ওদের সঙ্গে একটু শেয়ার করা। এবং সর্বোপরি আমি মাতৃপুরেশ্বরীকে খুব মানি, আমি মাতা বাড়িতে গেলে শান্তি এটা ফিল করি। আমি আমার মানে আরাধ্য দেবতা, আমার ঠাকুর, আমি অনুকূল ঠাকুরের আশ্রমে যাই, আমি বিভিন্ন মন্দিরে আমি যাওয়ার চেষ্টা করি। মন্দিরে গেলে একটা মনের মধ্যে একটা শান্তি, তৃপ্তি আসে।
এবং বজরংবলীর মন্দিরে যাই, এগুলো আমার স্বাভাবিক প্রতিনিয়ত। Spiritual হ্যাঁ, একদম। আমি সবসময় করে থাকি। মানে অ্যাকচুয়ালি কি মানে মনের মধ্যে একটা উৎসাহ শান্তি এগুলা পাওয়ার জন্য যাই, এবং আমি রেজাল্ট পেয়েছি। আমি আপনাদের মাধ্যমে, আপনিও যুবক, আপনাদের মাধ্যমে মানে আউট অফ দা সিলেবাস আরেকটা কথা বলতে চাই। আমরা ফিজিক্যালি ফিট থাকতে গেলে কিন্তু শরীর চর্চা করি, হ্যাঁ হ্যাঁ, এটা করাটা সবার দরকার। দরকার। আর মানসিকভাবে ফিট থাকতে গেলে আমাদের আধ্যাত্মিক চর্চা করতে হবে। আচ্ছা, একদম। এবং যদি আমরা আধ্যাত্মিক চর্চা করতে, আমি রেজাল্ট পেয়েছি। আমি নিমকরলি বাবা মন্দিরে যাই। এটার এই ব্যাপার আমি আপনার এখানে দেখেছি, নিমকরলি বাবার ব্যাপার আমার খুব জানার ইচ্ছে, বলেন। আমি নিমকরলি বাবা মন্দিরে যাই। আমি, আপনারা বিশ্বাস করবেন, ওইখানে গেলে না একটা আলাদা ঊর্জা পাওয়া যায়। মানে ওইখানের মানে বাতাসে, ওইখানের মানে আমি আমি ব্যক্ত করতে পারছি না আমার কি ধরনের। আমি আমি এই নিয়ে 5-6 বার গিয়েছি। আমি যতবার গিয়েছি, হ্যাঁ। এখানে গেলে ভালো ঘুম হয়, আচ্ছা। এখানে গেলে বাজে চিন্তা আসে না, এখানে গেলে যাই খাই ঠিকভাবে হজম হয়। মানে এই জায়গাটার মধ্যে না কিছু একটা আছে। মানে মানে এটা আমি বলে বোঝানো, এটা ফিল করতে হবে। ওইখানে গেলে আমি অনেকবার গেছি, আমি রেজাল্ট পেয়েছি। যেই সময় যেটা চেয়েছি আমি রেজাল্ট পেয়েছি। অনেকে বলে যে রেজাল্ট পাওয়া যা চাওয়া হয়, আমি নিজে পেয়েছি। আমি একদম অন ক্যামেরা আমি নিজে রেজাল্ট পেয়েছি প্রত্যেকটা বিষয়ে। আমি নির্বাচনের আগে গিয়েছি, আমি নির্বাচনের পরে গিয়েছি, আমি নির্বাচন জিতে গিয়েছি, পরিবার নিয়ে গিয়েছি, যতবার গেছি আমি রেজাল্ট পেয়েছি। এখানে গিয়ে যখন বসে হনুমান চালিসাটা পড়ি বা নিমকরলি বাবাকে দেখি না, সত্যি মনে হয় মানে মনের মধ্যে উনি জাগ্রত, উনি আছেন এরকম মনে হয়। অনেকে, আমি প্রথম বিশ্বাস করিনি যে আসলে কি বিষয়টা ঠিক কিনা। অনেকে তো ইউটিউবে অনেক কিছু আসে। আমি নিজে গেলাম, নিজে গিয়ে না মানে আমি অনেকে, আমি যাকেই মানে যার সঙ্গে দেখা হয় আমি প্রত্যেককে বলি একবার যাওয়ার চেষ্টা করবো, আমার খুব ইচ্ছা আছে একবার যাওয়ার চেষ্টা করবো। ওইখানে গেলে সত্যি ওইখানের মানে আকাশে বাতাসে, এখানে প্রত্যেকটা জায়গাতে আমি গেলে মানে বড় কোনো হোটেলে থাকি না, একটা ছোট হোমস্টের মধ্যে থাকি, কিন্তু মানে এত তৃপ্তি, এত ভালো, মানে এত সাউন্ড স্লিপ কোনো সময় বাড়ি ঘরে হয় না। সত্যি মানে একদম দারুণ স্পিরিচুয়াল জায়গা। মানে প্রত্যেকটা যুবককে বলবো যাওয়ার চেষ্টা করলে এখানে গেলে মানে মানসিক শান্তি পাওয়া যাবে। একদম। আর কি কি করেন মেন্টাল হেলথ কে ঠিক রাখার জন্য? অতটুকুই। আর বন্ধুদের সঙ্গে তো একটু মাঝে মাঝে আড্ডা দিতে হয়, কারণ একটু গল্প গুজব করলে চেষ্টা করি একটু গল্প গুজব করার, একটু হাসি ঠাট্টা করার। মানে আরেকটা বিষয় দেখেছি, গম্ভীর হয়ে থাকা থেকে একটু হাসি ঠাট্টা করলে, প্রত্যেকের সঙ্গে কথা বললে না। আমি গাড়িতে চলার সময় সে আধা ঘন্টার ডিস্টেন্স, 1 ঘন্টার ডিস্টেন্স, গাড়িতে যারা বসে আমার সঙ্গে, আমি প্রত্যেকের সঙ্গে একদম ফ্র্যাঙ্কলি, একটু গুরু গম্ভীর থাকি না, একটু মজা করি, হাসি ঠাট্টা দুষ্টামি করি, তাহলে মনটাও ফ্রেশ হয়, পরের প্রোগ্রামটাও সুন্দরভাবে করা যাবে। এবার আমি আবার টপিকে আসি, যে আমাদের ত্রিপুরা রাজ্যে অনেক আনএমপ্লয়েড, অনেক বেকার রয়েছে, তাদের সুবিধার্থে, তাদের প্রবলেম সলিউশনের জন্য আপনি কি বলবেন? না, অ্যাকচুয়ালি আমাদের সরকার তো চাইছেন বিভিন্ন ভাবে যুবকদেরকে চাকরি দেওয়া, যুবকদেরকে এন্টারপ্রেনার বানানো, যুবকদেরকে ব্যবসায়ী বানানো, বিভিন্ন সরকার চাইছে। আমরা বিভিন্ন স্কিমের মাধ্যমে যুবকদেরকে সামনের সারিতে আনার জন্য, যুবকদেরকে এস্টাবলিশড হওয়ার জন্য আমাদের সরকার চেষ্টা করছে। আপনারা দেখুন কিছুদিন আগে গ্রুপ ডি, গ্রুপ সির চাকরি হয়েছে, জিআরবিটির চাকরি হয়েছে। এখানে কিন্তু আপনি দেখবেন মেরিট বেসিস চাকরি দেওয়া হয়েছে। এখানেও কোনো ভেদাভেদ করা হয়নি, প্রত্যেককে মানে যাদের মেরিট আছে প্রত্যেককে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে স্পেশাল এক্সিকিউটিভের চাকরি ছাড়া হবে, এটাও তো যুবকরাই পাবে। এবং যুবকদেরকে বিভিন্নভাবে আত্মনির্ভর হওয়ার জন্য বিভিন্নভাবে, বিভিন্ন লোন বলুন, বিভিন্ন এগ্রিকালচারে বলুন, হর্টিকালচারে বলুন, ফিশারিতে বলুন, প্রত্যেকটা যুবককে আত্মনির্ভর হওয়ার জন্য কিন্তু আমাদের সরকার, আমাদের প্রশাসন খুবভাবে চেষ্টা করছে। এবং আগামী দিনে মানে যেটা সংস্কৃতি ছিল ত্রিপুরার, যে শুধু সরকারি চাকরি, সেটা থেকে যুবকরা দূরে আসছে, মানে সরে এসে নিজে কিছু, আমি এন্টারপ্রেনার হব, আমার আন্ডারে 5-7 জন 10 জন চাকরি করবে, এরকম একটা উদ্দেশ্যে আমাদের রাজ্যের যুবকরা যাচ্ছে। এবং আশা বিশ্বাস আমাদের যিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে সরকার চলছে, যুবকদের পথ প্রদর্শক সরকার, এবং যুবকদেরকে আরো সামনের দিকে এগিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। পলিটিক্সে পাওয়ার এবং পার্সন কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট?
পলিটিক্সে পাওয়ার পলিটিক্সের জমানা শেষ। এখন পলিটিক্সে সবচেয়ে শেষ কথা হলো আমি সুশান্ত না, কোনো ব্যক্তি না। পলিটিক্সের শেষ কথা হলো সাধারণ মানুষ। যত বেশি সাধারণ মানুষ থেকে ভালোবাসা আদায় করা যাবে তত বেশি আপনি পাওয়ারফুল হবেন। যত বেশি মানুষের আশীর্বাদ আপনি পুঁজি করতে পারবেন আপনি তত বেশি পাওয়ারফুল হবেন। এখন পাওয়ার পলিটিক্স, আমার ক্ষমতা আছে, আমি এমএলএ, আমি যুব মোর্চার রাজ্য সভাপতি, আমি যেটা বলবো এটাই শুনতে হবে, এমনটা এই পলিটিক্সটা এখন মানে মানুষ মেনে নেয় না, মানুষ এটাকে সঠিকভাবে গ্রহণ করে না। আমি বিশালগড়ের শেষ কথা, আমি যেটা বলবো এটাই বিশালগড়, এমনটা না। বিশালগড়ের শেষ কথা বিশালগড়ের সাধারণ মানুষ, মানুষ যেটা বলবে আমাদেরকে সেটা করতে হবে। আমাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে মানুষের জন্য কাজ করার। এবং পাওয়ার পলিটিক্সের জমানা এখন শেষ। এখন আপনি ব্যক্তি কতটা মানুষের জন্য কাজ করছেন, কতটা পোলাইট ভাবে, কতটা ভদ্রভাবে মানুষের জন্য কাজ করছেন, কত বেশি আপনি মানুষের জন্য চিন্তা করছেন সেটা মানুষ ভাবে। আর মানুষ অত্যন্ত মানে বিশালগড়ের মানুষ তো পলিটিক্যালি মানে খুব মানে পলিটিক্যালি ওরা খুব ভালো বুঝে। হ্যাঁ, তো এখন পাওয়ার পলিটিক্সের জমানা শেষ। আপনি কি এটা জানেন যে আপনাকে শুধুমাত্র যে আপনার পার্টির লোক ভালোবাসে এমন না, অপোজিশনে খুব ভালোবাসে কিন্তু আপনার কাজের জন্য। এটাই তো মানে পাওনা। আপনাকে কোনো পার্টি থেকে দেখে না, যেটা সত্য আমরা গ্রাউন্ড লেভেলে যেটা দেখেছি। কেন করে এমনটা? অ্যাকচুয়ালি আমিও চেষ্টা করি, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, প্রত্যেকটা মানুষকে সঙ্গে নিয়ে চলা, প্রত্যেকটা মানুষের কথা শোনা। অ্যাকচুয়ালি আমি অনেকখানি বক্তব্যে বলেছি যে অনেক নেতৃত্ব দেখেছি বাড়ি ঘরের লোক গেলে একটু বিরক্ত হয়। আর আমি না, আমার বাড়িতে যদি কোনোদিন সকালবেলা লোক কম আসে আমি একটু টেনশনে পড়ে যাই। কেন লোক কম আসলো, হয়তো বা আমার প্রতি ভালোবাসাটা কি কমে গেল, আমি টেনশনে পড়ে যাই। তো মানুষ শেষ কথা। এবং সাধারণ মানুষ আজকে অন্য রাজনৈতিক দল করে হয়তোবা আমার ব্যবহারে, আমার ভালো কাজে, আমার দলের নেতৃত্বর ভালো কাজে হয়তোবা আমার দলে আগামী দিনে আসতেও পারে। হ্যাঁ, আজকে এইভাবেই তো আমরা 2018-তে হেরেছিলাম। বিরোধী দলের মানুষ আমাদের দলে আসাতেই তো আমরা জয়ী হতে পেরেছি। আগামী দিনে আরো আসবে। সবাই মানে প্রত্যেককে ওয়েলকাম এবং প্রত্যেককে সঙ্গে নিয়ে কাজ করতে চাই এবং প্রত্যেকের সুপরামর্শ এটা নেওয়ার চেষ্টা করি। যারা বিরোধী আছে ওনাদেরকেও বলবো যে আমরা কাজ করতে চাই। আমি যারা আমাকে ভোট দিয়েছে আমি ওনাদেরও বিধায়ক, যারা আমাকে ভোট দেয়নি আমি ওনাদেরও বিধায়ক। আমি প্রত্যেকের জন্য কাজ করতে চাই, রাজধর্ম পালন করতে চাই। এবং আগামী দিনে আমার বিশ্বাস, আমি যে কথাটা বলার চেষ্টা করেছিলাম, একবারের জায়গায় 100 বার যাব, মানুষের ভালোবাসা আদায় করব এবং বিশালগড়ের প্রত্যেকটা অংশে যেখানে মানে পদ্মফুল ফুটেনি সেখানে পদ্মফুল ফোটানোর চেষ্টা করব। মুখ্যমন্ত্রী হিসাবে বিপ্লব কুমার দেব এবং মানিক শাহর মধ্যে আপনি কি পার্থক্য লক্ষ্য করছেন? না, মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার চলছে। বিপ্লব কুমার দেব খুব ভালো কাজ করেছেন, ডক্টর মানিক শাহ খুব ভালো কাজ করছেন। প্রত্যেকের সঙ্গেই কমফোর্টেবল ভাবে কাজ করার সুযোগ পেয়েছি, কাজ করছি এবং সবাই যার যার জায়গায় খুব ভালোভাবে কাজ করছেন এবং কোনো পার্থক্য নেই। খুব ভালোভাবে আগের জন্য কাজ করেছেন, বর্তমানে কাজ করছেন। একেবারে শেষের প্রশ্ন আমার, যে ইউথদের যারা যুবক আছেন পলিটিক্সে আসার জন্য আপনি কিভাবে অনুপ্রাণিত করবেন? কেন আসা দরকার পলিটিক্সে আপনি মনে করেন? অ্যাকচুয়ালি পলিটিক্সের সংজ্ঞাটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি দ্য পার্টি উইথ ডিফারেন্সেস। আমরা যে কোনো পলিটিক্যাল পার্টিতে ইনভলভ হওয়ার ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলে কেন ইনভলভ হবে এটা আমি বলতে পারবো না, বাট ভারতীয় জনতা পার্টি দ্য পার্টি উইথ ডিফারেন্সেস। আমাদের দলে প্ল্যাটফর্ম মানুষের জন্য কাজ করার, এবং ঝান্ডা নিয়ে দৌড়ালেই বড় বড় স্লোগান দিলেই পলিটিক্স করা হয় না, বিভিন্নভাবে পলিটিক্স করা যায়। এবং এই প্ল্যাটফর্মে এসে মোদিজির হাতকে শক্তিশালী করার জন্য আমি প্রত্যেকের কাছে আহ্বান করি। এখন আমাদের মেম্বারশিপ চলছে, আমি কালকে একটা জিমে গিয়েছিলাম, এখানে অনেকেই রাজনীতির সঙ্গে জড়িত না, এখানে 99% রাজনীতির সঙ্গে জড়িত না। প্রত্যেকের সঙ্গে কথা বলেছি, আমি কয়েকটা উদাহরণ দিয়েছি কিভাবে মোদিজি দেশকে শক্তিশালী করছে। এবং আমরা যারা ইয়ুথ আছি, আমরা যারা যুবক আছি, আমরাও মোদিজির হাতকে যদি শক্তিশালী করতে পারি তাহলে আমরা একটা সশক ভারতবর্ষ আমরা করতে পারবো। প্রত্যেকটা সেক্টর আপনারা দেখুন, এগ্রিকালচার, হর্টিকালচার, ফিশারি, প্রত্যেকটা সেক্টরে মোদিজি কিন্তু দেশকে একটা উঁচু স্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। আপনি দেখুন আগের যখন প্রধানমন্ত্রীরা বিদেশ সফরে যেত
তখন মানে কিভাবে ওদেরকে ট্রিট করা হতো, এখন মোদিজি যখন বিদেশ সফরে যায় সবাই কিভাবে ট্রিট করে। এখন মোদিজি শুধু ভারতবর্ষের লিডার না, উনি গ্লোবাল লিডার। তো মোদিজিকে সামনে রেখে আমরা কাজ করছি এবং প্রত্যেকটা যুবকের কাছে আমি একটাই আহ্বান করি যে এটা একটা ভালো প্ল্যাটফর্ম। আমরা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা, আমরা মানুষের জন্য কাজ করতে চাই এবং বিশেষ করে আমাদের যে স্লোগান সেবা হি সংগঠন, আমরা সেবার মাধ্যমে আমরা সংগঠনকে বিস্তার করতে চাই। প্রত্যেকটা যুবককে ওয়েলকাম, আমাদের দলে আসো এবং আমরা সবাই মিলে দেশকে শক্তিশালী করার জন্য, আমাদের এই রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করার জন্য এবং এই স্বপ্নের বিশালগড়কে সর্বশ্রেষ্ঠ বিশালগড়ে পরিণত করার জন্য আমরা সবাই মিলে কাজ করতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। নমস্কার। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, নমস্কার।